আপনার কাছে যদি মনে হয় থাকে কোরাই 7 এর চেয়ে কোরাই 9 জেনারেশনের প্রসেসর ভালো, কিংবা 12 জিবির চেয়ে 16 জিবি র্যাম ভালো, বা আপনি যত র্যাম বাড়াবেন বা যত বেশি কোরাই থ্রেডের আপনি প্রসেসর নেবেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন, কিংবা বড় একটা ডিসপ্লে নিলে আপনি ভালো একটা পারফরমেন্স সমৃদ্ধ কম্পিউটার পাবেন, এটা যদি আপনার কাছে মনে হয় থাকে সম্পূর্ণ ভুল ধারণা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কমপ্লিটলি গাইডলাইন দেবো যে কম্পিউটার কিংবা ল্যাপটপ বিশেষ করে কেনার সময় আপনি কি কি বিষয় বিবেচনা করবেন, কিংবা কি দেখে মূলত ল্যাপটপ কিনবেন বা কম্পিউটার আপনি নেবেন, এটা আপনাদেরকে কমপ্লিট গাইডলাইন দেবো। এরপর আশা করি আর কোনো ধরনের ভিডিও আপনার দেখা লাগবে না। তো সবার প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ল্যাপটপ নেবেন কিংবা ডেস্কটপ বিল্ড করবেন। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, 1 লাখ টাকা বাজেটে ক্রয়কৃত ল্যাপটপের চেয়ে 50 থেকে 60 হাজার টাকা বাজেটে বিল্ড আপ করা একটা পিসিতে বা ডেস্কটপে আপনি বেশি পারফরমেন্স পাবেন। যেই পারপাজেই আপনি ব্যবহার করুন না কেন, ডেস্কটপের পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় যে কোনো ধরনের কম্পিউটারের তুলনায়। তো ডেস্কটপ আপনি নিজে হাতে বিল্ড করতে পারবেন, আপনার ইচ্ছা মতো প্রসেসর বা আপনি যা যা দিতে চাচ্ছেন, গ্রাফিক্স কার্ড বলুন যাই বলুন, তা আপনি দিতে পারবেন। আপনি ইচ্ছা মতো নিজের জিনিসকে বিল্ড আপ করে নিতে পারবেন। একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পোর্টেবিলিটি, সেটা কখনো ট্রান্সফার করতে পারবেন না বা ট্রান্সফার করতে গেলে কষ্ট হবে। অন দ্য আদার হ্যান্ড ল্যাপটপ যদি আপনি নেন ইজিলি ট্রান্সফার করতে পারবেন। তো সেক্ষেত্রে সবার প্রথমে আপনি যদি মনে হয়ে থাকে যে ল্যাপটপের জায়গায় আপনি ডেস্কটপ নিয়েই আপনি কাজ চালাতে পারবেন, অনেকে হয়তো বা বন্ধু বান্ধবদের দেখে নেয় কিংবা অফিসিয়াল কাউকে দেখেছি, সেক্ষেত্রে আপনি বাসায় রেখে যদি ম্যাক্সিমাম টাইমের কাজটা করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ডেস্কটপ চুজ করতে হবে। ডেস্কটপে খুব ভালো মানের পারফরমেন্স পাওয়া যায় ল্যাপটপের তুলনায়। তো এখন আমি মনে করলাম ল্যাপটপে আপনার প্রয়োজন কিংবা ডেস্কটপ যেটা আপনি নেন না কেন, আপনার জন্য ধরে নিলাম ল্যাপটপই আপনার জন্য পারফেক্ট। তো নাম্বার 1 হচ্ছে যে বাজেট। তো বাজেট নির্ধারণের ক্ষেত্রে আসে যে উদ্দেশ্য, কোন উদ্দেশ্য থেকে আপনি ব্যবহার করবেন সেই জিনিসটাকে। আপনি অফিস ওয়ার্ক বা স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে 50-60 হাজার টাকা একটা ভালো মানের ল্যাপটপ পাওয়া যাবে। আবার যদি আপনি গেমিং বা ভিডিও এডিটিং করতে চান সেক্ষেত্রে 1 লাখ বা তার কাছাকাছি বাজেট দিলে ভালো পারফর্ম কিন্তু আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে বাজেট নির্ধারণ করলেন, যেই বাজেটে আছেন সেই বাজেটেই আপনি কম্পিউটার বা ল্যাপটপ যাই নেন না কেন সেটা নেওয়ার চেষ্টা করবেন। তো ডিসাইড তো করলেন যে ল্যাপটপ কিংবা ডেস্কটপ যাই নেন, এখন ল্যাপটপ নিলেন, এখন আসি ব্র্যান্ড। আপনি কোন ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন? বাংলাদেশ, ভারত সহ উপমহাদেশে যে প্রচলিত যে ব্র্যান্ডগুলো আছে সবচেয়ে বেশি হচ্ছে এইচপি, ডেল, লেনোভো, এসার, অ্যাপাসার, আসুস, এমএসআই, এই ধরনের ল্যাপটপগুলো। একটা জিনিস মাথায় রাখবেন, যেই ল্যাপটপটি আপনি নেন না কেন সেটার জন্য আফটার সেল সার্ভিসটা ভালো হয়। আফটার সেল বলতে মনে করেন আপনার কম্পিউটার 2-1 বছর চলার পরে কোনো একটা পার্টস নষ্ট হয়ে গেল, সেই পার্টস নিয়ে আসতে দেশের বাইরে পাঠাতে হবে, এটা বিষয়টা কষ্টদায়ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে আপনি কতটুকু সহজলভ্যভাবে পাবেন এটাই কিন্তু দেখতে হবে। বাংলাদেশে চলমান মোটামুটিভাবে সব ল্যাপটপই একেবারে আফটার সেল পারফরমেন্স ভালোই দিচ্ছে। আপনি যেখান থেকে কিনবেন, যেই দোকান থেকে, অনেক সময় সেই দোকানেই কিন্তু সার্ভিসের জন্য সব কিছু করে দেয়। তো ব্র্যান্ড সিলেকশন করলেন, ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে অ্যাসুস এবং এমএসআই ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো আছে এগুলো মূলত হেভি ডিউটি বা গেমিং বলুন কিংবা আপনি যদি ভিডিও এডিটিং বা হাই পারফরমেন্স যদি নিতে চান তো সেক্ষেত্রে এগুলো প্রযোজ্য আসুসের ক্ষেত্রে। আর এইচপি, লেনোভো, ডেল, সনি এই ধরনের ল্যাপটপগুলো আপনি ইজিলি ইউজ করতে পারেন যে কোনো ধরনের পারপাজে। আপনি অফিস ওয়ার্ক বলুন, প্রেজেন্টেশন মেকিং বলুন বা স্টুডেন্ট যদি হয়ে থাকেন যে কোনো পারপাজে আপনি ইউজ করতে পারবেন। এগুলো লাইট ওয়ার্কের জন্য প্রযোজ্য। তো যেই ব্র্যান্ডই আপনি চুজ করুন না কেন অবশ্যই আপনার কাজের পারপাজের সাথে সামঞ্জস্যতা রেখেই আপনি চুজ করার চেষ্টা করবেন। এর পরবর্তী যে ইম্পর্টেন্ট জিনিস, হার্ট অফ কম্পিউটার যেটা বলা হয় সেটা হচ্ছে প্রসেসর। প্রসেসর যদি খারাপ হয় বাকি সব জিনিস ভালো নিলেও কাজ করবে না। প্রসেসিং যদি না করতে পারে তাহলে কখনোই কোনো কিছু হবে না। প্রসেসরের জন্য এএমডি এবং ইন্টেলের প্রসেসর বাজারে প্রচলিত আছে। ইন্টেল বর্তমানে বেশি মার্কেট ওয়াইজ দাপিয়ে বেড়াচ্ছে। এএমডি প্রসেসরও চলে। এএমডি প্রসেসর বিশেষ করে ভারী কাজের জন্য প্রযোজ্য এবং লাইট ওয়ার্কের জন্য ইন্টেল, এবং প্রচলিত হচ্ছে মূলত ইন্টেল দিয়ে সব কাজ করা যায়। তো প্রসেসর চুজের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে প্রসেসর সিরিজ, কোরাই 3, কোরাই 7, কোরাই 5। এই যে কোর আই, যত বেশি কোর আই হবে সেটা হচ্ছে বেশি ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে কোর আই, তারপর একটা মডেল নাম্বার লেখা থাকে, এর শেষে ইউপি, এইচএস, এইচএক্স এগুলো লেখা থাকে। মূলত এটা দিয়ে কিছু মিনস করে। 1 নম্বর হচ্ছে এর ভিতরে হচ্ছে ইউ এবং পি দ্বারা প্রফেশনাল, যারা স্টুডেন্ট এবং প্রফেশনাল অফিস ওয়ার্কের জন্য লাইট ওয়ার্ক আছে সেগুলোর জন্য প্রযোজ্য, এবং এইচএক্স, এইচএস এই জিনিসগুলো হচ্ছে যারা হেভি ডিউটি গেমিং বা ভিডিও এডিটিং বা এই ধরনের হাই পারফরমেন্স নিতে চায় তাদের জন্য।
এই এইচের চেয়ে এইচএস ভালো এবং এইচএসের চেয়ে এইচএক্স বেশি পারফরমেন্স দেয়। তো সিরিজের পাশাপাশি যে টিজিপি নাম্বার আছে, টিজিপিটা যদি বেশি হয় তাহলে বেশি ভালো মানের পারফরমেন্স আপনি এখান থেকে পাবেন। যত মানের টিজিপি বেশি বুঝে নেবেন সেই প্রসেসর দিয়ে তত বেশি আপনি পারফর্ম করাতে পারবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে কত ন্যানো থ্রেডে এটা আর্কিটেক্ট সেটা দেখতে হবে। যত ন্যানো থ্রেড কম হবে তত ভালো পারফর্ম করবে। 10-এর চেয়ে 8, 8-এর চেয়ে 6 আরও বেশি পারফর্ম করবে। তো সেক্ষেত্রে প্রসেসর চুজের ক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কিন্তু চুজ করতে হবে। অনেক সময় কোরাই 7-এর চেয়ে কোরাই 3-এর দাম বেশি হয়। সেই ন্যানো থ্রেডের যে আর্কিটেক্ট এবং টিজিপি সেই সাথে বাকি যে পারফরমেন্সগুলো আছে সেগুলো আপনি ভালো পাবেন। তো এই জিনিসগুলো মেনটেন করেই কিন্তু আপনাকে প্রসেসর চুজ করতে হবে। আর একটা হচ্ছে জেনারেশন সিরিজ, 8 জেনারেশন, 9 জেনারেশন, 11, 13 এরকম বিভিন্ন জেনারেশন আছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে 12 জেনারেশন নিচে ল্যাপটপ প্রসেসর আপনি নেবেন না, কারণ পারফরমেন্সের জন্য হাইলি যে কাজগুলো আসছে আপনি যেই কাজের জন্য ব্যবহার করেন সবাই কিন্তু যুগের সাথে আপডেটেডভাবে তাল মিলিয়ে চালানোর চেষ্টা করবেন 13 জেনারেশন নেওয়ার। তবে 12 জেনারেশন কিংবা 10 জেনারেশন দিয়ে কাজ চলে যায়। যত বেশি জেনারেশন হবে আপনার জন্য তত ভালো পারফর্ম কিন্তু আপনি সেই প্রসেসর দিয়ে নিতে পারবেন। মূলত কী কাজে ব্যবহার করবেন এর উপরে ডিপেন্ড করছে আপনার প্রসেসরের পারফরমেন্স। এরপর আসি র্যাম বলতে মোবাইলের যে বাই ডিফল্ট স্টোরেজটা থাকে সেটা। তো র্যামের ক্ষেত্রে আমি বলবো সর্বনিম্ন 8 জিবি নিতে, 8, 12, 16 কিংবা 32, সবচেয়ে ভালো হয় 32 নিতে পারলে। অনেকের বাজেটে যাবে না, তো সেক্ষেত্রে নর্মাল ডে টু ডে টাস্কিংয়ের জন্য 8 জিবি ইজ এনাফ। বাট আপনি যদি একটু মাল্টিটাস্কিং করতে চান সেক্ষেত্রে 12 জিবি যদি র্যাম হয় তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। মানে এই কাজগুলো, ডাটাগুলো বা ক্যাশগুলো জমা হলে সেটা চালিয়ে নিতে পারে। যত বেশি আপনি মানে র্যাম নেবেন তত আপনার জন্য মানে কাজের যে গতিটা সেটা বৃদ্ধি পাবে। এর সাথে জিপিইউ আছে বা গ্রাফিক্স কার্ড আছে, এই জিনিসগুলো ভালো নেওয়ার চেষ্টা করবেন, দেখে শুনে এগুলো নেবেন। যত ভালো পারফরমেন্স সমৃদ্ধ জিনিস নেবেন এবং যত মানে আপগ্রেড করবেন বা উপরের দিকে করবেন ততটাই আপনার জন্য ভালো হবে। র্যাম ভালো না হলে কিন্তু কম্পিউটার স্লো হয়ে যাবে, মানে দ্রুত মাল্টিটাস্কিংয়ের কাজগুলো আপনি করতে পারবেন বা স্লোলি ওয়ার্ক করবে। এখন র্যাম সিলেকশনের ক্ষেত্রে ধরে নিলাম যে 12 জিবির র্যাম নিলাম কিংবা 16 জিবির র্যাম নিলাম, এক্ষেত্রে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিডিআর ক্যাটাগরি। LPDDR4 এবং LPDDR5 যদি না হয় তাহলে কিন্তু তাল মিলিয়ে চলতে পারবেন না। চেষ্টা করবেন সর্বনিম্ন LPDDR4 নিতে, তবে LPDDR5 হলে ভালো হয়, কিন্তু কোনোভাবে LPDDR3 এর নিচে নামা যাবে না। LPDDR4 এর উপরে উঠলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে, 5 হলে তো কোনো কথা নেই। LPDDR ক্যাটাগরিটা ভালোভাবে চুজ করবেন। আরও একটা জিনিস আপনাকে বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে র্যামের মেগাহার্জ স্পিড। 1600, 3200, 6000 এরকম মেগাহার্জের স্পিড আছে। আপনি দেখে নেবেন যে এই র্যামের স্পিডটা কত, স্পেসিফিকেশন দেখে নেবেন অনলাইনে, তাহলে আপনার জন্য ভালো হবে। যত বেশি মেগাহার্জ হবে তত বেশি আপনার র্যামে স্পিড পাবে, স্লো হবে না, আর তখন আপনার হ্যাং হবে না, স্লো হবে না, বা দ্রুত আপনি কাজ করতে পারবেন বা যে কোনো ধরনের সফটওয়্যার আপনি রান করাতে পারবেন। সফটওয়্যার রান করাতে না পারলে কম্পিউটার ভালো চলবে না। আবার দেখা যাচ্ছে সফটওয়্যার রান করতে গেলে কম্পিউটার জ্ঞান হারিয়ে ফেলছে, এরকমটা যেন না হয়, ডেড হয়ে যাচ্ছে, এরকমটা রোধ করার জন্য র্যাম খুব জরুরি। কম্পিউটার কাজের স্পিডটাকে বৃদ্ধি করে কিংবা কমায় দেয়। এরপর আছে স্টোরেজ বলতে কম্পিউটারের যে জায়গাগুলো আমরা ব্যবহার করি বা আমাদের যে ডাটাগুলো রাখি 10 জিবি, 20 জিবি, বর্তমান সময়ে এসএসডি এবং এইচডিডির ভিতরে যে যুদ্ধটা চলছে, এসএসডি অবশ্যই জিতবে। এসএসডি অনেক ভালো মানের পারফর্ম করে, কিন্তু অনেক সময় এইচডিডি আমরা নিই বা ল্যাপটপ যারা ব্যবহার করি বেশিরভাগই হচ্ছে এইচডিডির 1 টেরাবাইট একটা স্টোরেজ চিন্তা করবেন যে 512 নিচে কখনোই নেওয়া যাবে না, তবে 1 টিবি থেকে উপরের দিকে গেলে বেশি ভালো হয়। এবং স্টোরেজ টাইপের ক্ষেত্রে এসএসডি হলে সবচেয়ে ভালো, এবং এসএসডির আবার জেনারেশন দেখতে হবে, 5 জেনারেশন না 4 জেনারেশনে, কোন জেনারেশনে আছে। যত ভালো বেশি বা জেনারেশন হবে সেক্ষেত্রে আপনার জন্য ভালো পারফর্ম করবে। এসএসডি যদি 512 জিবি নিয়ে কাজ চালাতে পারেন দ্যাটস এনাফ, কিন্তু 1 টেরাবাইট এইচডিডি দিয়ে আপনি সেই কাজ করতে পারবেন না, কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই এসএসডির যে জেনারেশন আছে সেটা যেন 4 বা 5 জেনারেশন হয়, সেটা আপনার জন্য বেটার হবে। eMMC 0.1 না eMMC 0.2 এটা কিন্তু দেখার বিষয়। eMMC 0.1 হচ্ছে সবচেয়ে কম পারফর্ম করবে বর্তমান সময়ে দাঁড়িয়ে, কিন্তু তার চেয়ে ভালো পারফর্ম করে 0.2। এই 0.2 যদি নিতে পারেন তাহলে বেশি ভালো হবে। এই eMMC কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্টোরেজ টাইপের ক্ষেত্রে। স্টোরেজ যদি খারাপ হয় তাহলে কম্পিউটার স্লো হতে বাধ্য, কম্পিউটার কিন্তু নড়বে না। আপনি কাজ করতে যাবেন, মাউস দেখবেন যে অটোমেটিক আর কাজ করতেছে না, চলতেছে না, এটা কিন্তু সমস্যা হয় এই ধরনের ক্যাটাগরির র্যাম বা স্টোরেজ বিল্ড আপের ক্ষেত্রে। আরও একটা জিনিস স্টোরেজের জন্য লক্ষণীয়, সেটা হচ্ছে NVMe না PCIe। আপনাকে কাজের ক্যাটাগরির ওপর নির্ভর করে কিন্তু এটা চুজ করতে হবে।
বর্তমান সময়ে কিন্তু অনেক ল্যাপটপে দেখেন SATA আছে, SATA বলতে যেটা ডিস্ক, সেটা এই ডিস্ক না রেখে যদি NVMe বা PCIe যদি ক্যাটাগরির হয় তাহলে ভালো পারফর্ম হবে। বা আপনি যদি গেমিং বা মানে টুকিটাকি একটু হেভি কাজ করতে চান তাহলে অবশ্যই PCIe আপনাকে চুজ করতে হবে। SATA কিন্তু নেওয়া যাবে না, SATA দিয়ে কিন্তু ভালো মানের পারফর্ম কিন্তু আপনি নিতে পারবেন না। এরপর আসে ডিসপ্লে বর্তমান সময়ে IPS এবং OLED আছে। তো IPS হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক, মনে করেন আপনি মানে গ্রাফিক্স কাজ করছেন বা প্রেজেন্টেশন তৈরি করছেন, যেটা আপনার অ্যাকুরেট কালার প্রয়োজন। ল্যাপটপে যেটা দেখছেন স্ক্রিনে সেটা বাইরে হয়, তার জন্য মূলত আপনার হচ্ছে IPS LCD প্যানেল। IPS LCD প্যানেল যদি হয় তাহলে আপনার টুকিটাকি নর্মাল কাজের জন্য। আর যদি একটু স্যাচুরেটেড বা আপনি শুধুমাত্র দেখবেন বা মনিটর করবেন কোনো জিনিস, তার জন্য হচ্ছে OLED। এই OLED ডিসপ্লে হচ্ছে মূলত স্যাচুরেট কালার বা কালারকে ভাইব্রেট করে বা একটু বেশি ঝলসানো বা উজ্জ্বল রঙের দেখায়, তার জন্য মূলত এই OLED ডিসপ্লে। আর অ্যাকুরেট কাজের জন্য হচ্ছে IPS। আপনি যে কাজের জন্য নেবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি চুজ করতে পারেন। তবে IPS LCD প্যানেলের দামটা তুলনামূলকভাবে একটু কম। এখন আসে কিছু আদার্স থিং বলতে স্পিকার আছে। আমাদের ল্যাপটপে স্পিকারটা একটু ভালো না বাজলে বা কাজ না করলে তখন আবার হেডফোন লাগাতে হবে, বা ল্যাপটপের যে উদ্দেশ্য সেটা অনেকাংশে ব্যাহত হয়। তো সেক্ষেত্রে স্পিকারটা একটু দেখার বিষয়। দেন আমার হচ্ছে ব্লুটুথ এবং ওয়াইফাই। ব্লুটুথটা কেন গুরুত্বপূর্ণ? বর্তমান সময়ে সবাই কিন্তু আমরা এই যে হেডফোন ব্যবহার করি সেটা কিন্তু ব্যবহার করা মানে উঠে যাচ্ছে। এখন হচ্ছে ইয়ারবাডস কিংবা TWS এর যুগ। সেক্ষেত্রে ব্লুটুথ যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটা ভালো পারফর্ম করবে। আরেকটা হচ্ছে ওয়াইফাইয়ের স্পিড যদি আপনি ভালো নিতে চান, মনে করুন ভালো মানের রাউটার একটা আছে কিন্তু আপনার ডিভাইসটা ভালো মানের না, ব্লুটুথটাকে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না, বা আপনার যে নেটওয়ার্কটা আছে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না, সেক্ষেত্রে অবশ্যই সমস্যা। ভালো মানের ওয়াইফাই কিন্তু হওয়া লাগবে আপনার ল্যাপটপে। তো সেক্ষেত্রে ব্লুটুথের জন্য আপডেট যে ভার্সন সেটা হচ্ছে 5.3 এবং ওয়াইফাইয়ের ক্ষেত্রে হচ্ছে 6E। তো এগুলো আপডেট ভার্সন নেওয়ার চেষ্টা করবেন। এরপর আসছে স্লট এবং পোর্ট, মানে একটা ল্যাপটপে পোর্ট কয়টা চাচ্ছেন। অনেকের ক্ষেত্রে মাল্টিপল পোর্ট লাগে, স্লট লাগে। এই যে ওয়াইফাইয়ের জ্যাক লাগানো কিংবা ডিসপ্লে করা, আবার যে মনিটর জিনিসগুলো আছে, মানে স্লট বা পোর্ট যার যতটুকু প্রয়োজন এটা আপনি দেখে নেবেন, দেখে সে অনুসারে আপনি চুজ করতে পারেন। এরপর আছে স্ক্রিন সাইজ এবং এর রেজুলেশন। স্ক্রিনের যে সাইজটা যদি আপনি ডে টু ডে টাস্কিং বা ক্যারি করার জন্য ব্যবহার করেন তাহলে সেটা লাইট ওয়েট হতে হবে এবং ডিসপ্লেটা ছোটো হতে হবে, বা একটা নর্মাল মানে স্ট্যান্ডার্ড মানে হয়ে যাতে ব্যাগে ধরে যায়। তো সেক্ষেত্রে আপনি স্ক্রিন সাইজ এবং রেজুলেশন অবশ্যই বর্তমানে 4K নিচে নিয়ে আসা যাবে না। তো সেক্ষেত্রে 2Kও অনেকাংশে অ্যাকসেপ্টেবল, কিন্তু যদি আপনি 2K নিচে যান তাহলে ডিসপ্লে ভালো পারফর্ম করতে পারবেন না। ওয়েট যদি বেশি হয় তাহলে ক্যারি করতে পারবেন না, একটু লাইট ওয়েটের নেওয়ার চেষ্টা করবেন। আর বর্তমান প্রচলিত যে ল্যাপটপগুলো আছে HP বা এই ধরনের ব্র্যান্ডের আর কি, যেটা আপনার কাছে পছন্দনীয় হয়। আর একটা হচ্ছে ডিসপ্লের উপরে যে ওয়েব ক্যামটা থাকে, আমরা অনেক সময় জুম মিটিং বা এই ধরনের মিটিং করে থাকি, ওয়েব ক্যামটা যেন HD হয়, HD না হলে আর ভালো দেখা যাবে না। তো এই জিনিসগুলো কিন্তু টুকিটাকি জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। রেজুলেশন ভালো না হলে ডিসপ্লে থেকে ভালো পারফর্ম নিতে পারবেন না বা ভালো মানের কাজ পাবেন না, বাইরে আউটপুট ভালো দিতে পারবেন না। মানে ভিতরে যদি আউটপুট খারাপ থাকে, ডিসপ্লে যদি ভালো না হয় তাহলে তো বাইরে ভালো হবে না গো, তাই না? তো সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলো টুকিটাকি জিনিসগুলো একটু দেখে নিতে পারেন আপনার মতো করে, যেটা আপনার জন্য মূলত প্রযোজ্য হয়। তো ল্যাপটপ বা কম্পিউটার কেনার ক্ষেত্রে আরও অনেক বিষয় হয়তো বা বিবেচনায় আসতে পারে, যেমন ব্যাটারি ব্যাকআপ যদি খারাপ হয় তাও আবার হবে না। ব্যাটারি দেখবেন যে কতটুকু ব্যাকআপ দেবে, 3 ঘন্টা, সর্বনিম্ন 2.5 ঘন্টা বা 2 ঘন্টা ব্যাকআপ কিন্তু দেওয়া লাগবে, বা ভালো মানের ব্যাটারি সেখানে ইউজ করতে হবে। এগুলো আপনি একটু আপনার মতো করে দেখে নেবেন, যেটা আপনার জন্য আপনার পারপাজে আপনি যে উদ্দেশ্যে ল্যাপটপটা বা কম্পিউটারটা ব্যবহার করেন সেটা যেন যায়, সেটা দেখে বুঝে আপনাকে কিন্তু চুজ করতে হবে। অর্থাৎ ওভারঅল কথাবার্তা আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম। এ পর্যন্ত আসার পর ল্যাপটপ বাইংয়ের জন্য বা কম্পিউটার তৈরি করার ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনার জন্য বেশি মানে প্রযোজ্য হবে সেগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিক্সের নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।